আসসালামু আলাইকুম, সবাইকে ইনকিলাব মঞ্চের লাইভে স্বাগতম জানাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু আমাদেরকে কাইন্ডলি জানাবেন। শুনতে পাওয়া যাচ্ছে কিনা সেটা একটু জানাবেন। সবাই একটু আমাদের লাইভটা কাইন্ডলি শেয়ার করে দেই। আমরা মূল কথাগুলো বলেই আমাদের খুব অল্প সময়ের মধ্যে লাইভটা শেষ করে দিব। তো যারা শুনতে পাচ্ছেন, কমেন্টে দেখতে পাচ্ছি যে আপনারা শুনতে পাচ্ছেন, তো প্লিজ সবাই একটু শেয়ার করে দিন। আমরা সবাই আসার জন্য একটু 1-2 মিনিট অপেক্ষা করি, এরপরে আমাদের আজকের যেই মূল কথাবার্তা সেটা শুরু করব। সবাই কাইন্ডলি একটু শেয়ার করে দিই। ইতিমধ্যেই প্রায় 60 জনের মতো এসে উপস্থিত হয়েছে লাইভে। তো 1 মিনিট আমরা অপেক্ষা করব, এরপরেই হচ্ছে আমাদের জুলাই সনদ নিয়ে যেই আজকের কথা সেটা শুরু করব। ইনকিলাব মঞ্চের যে বক্তব্য সেটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। হাদি ভাইও আজকে লাইভে থাকবেন, তো ভয় পাওয়ার কিছু নেই। ভালোভাবে শুনতে পাওয়া যাচ্ছে কিনা তারপর ক্লিয়ার করো। বলো, তুমি কমেন্ট লিখতে হবে না, তুমি বলো। আমরা এখন আমাদের আজকের যে ইনকিলাব মঞ্চের আমাদের জুলাই সনদ নিয়ে যে দাবি দেওয়া বা হচ্ছে এতদিন ধরে আমরা জুলাই সনদ নিয়ে যে সকল কথাবার্তা বলে আসছিলাম, আর সেটার আজকে মূলত একটা ঐতিহাসিক দিন, যেই দিনে মূলত 25শে জুন আমাদের জুলাই সনদ যেটা কার্যকর হওয়া সরকারের পক্ষ থেকে যে কার্য দিবস ঘোষণা করা হয়েছিল সেটার আজকে লাস্ট দিন অতিবাহিত অলরেডি হয়ে গেছে। তো আপনারা সকলেই জানেন যে ইনকিলাব মঞ্চ বিগত প্রায় 2-3 মাস ধরে জুলাই সনদের দাবিতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছে। তারা শহীদি সমাবেশ করেছে, তারা জুলাই সনদের প্রস্তাবনা উপস্থাপন করেছে এবং 13টি দফা দিয়েছে রাষ্ট্রের প্রতি, যাতে এই 13টি দফার নিরিখে এই জুলাই সনদ ঘোষণা করা হয়। তো আজ 25শে জুন সরকারের পক্ষ থেকে যে 30 কার্য দিবস ঘোষণা করা হয়েছিল যে এর মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে, সেই কার্য দিবস আজকে শেষ হয়ে গিয়েছে। তো আমরা আসলে জুলাই সনদ এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে যেটা দেয়া হয় না, এটা নিয়ে আমরা ভীষণভাবে আমাদের মধ্যে ক্ষোভের একটা বহিঃপ্রকাশ অনেকের মধ্যেই দেখতে পাচ্ছি। তো আমরা মূলত যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে সরকারের পক্ষ থেকে একটা জুলাই ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে, যেখানে আপনার 1 জুলাই থেকে 36শে জুলাই পর্যন্ত সরকারের পক্ষ থেকে কি কি প্রোগ্রাম করা হবে তার একটা তালিকা দেওয়া হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে সরকারের এই জুলাই ক্যালেন্ডারের মধ্যে জুলাই সনদ নিয়ে কোনো ধরনের কথাবার্তা সরকারের পক্ষ থেকে উপস্থাপন করা হয়নি। এবং আপনারা আরও একটা জিনিস জেনে অবাক হবেন যে আজকে 25শে জুন সরকারের যে কার্যদিবস শেষ হয়েছে, সেই শেষ হওয়াকে কেন্দ্র করেও সরকার কেন এই 30 কার্যদিবসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে পারলো না, বা হচ্ছে সরকার কি কি বাধার সম্মুখীন হয়েছে, বা সরকার আদৌ তার ইচ্ছা আছে কিনা জুলাই সনদ ঘোষণা করার, সেই কেন্দ্রিক কোনো কথাবার্তাই আমরা সরকারের পক্ষ থেকে আসলে দেখছি না, যেটা আসলে অত্যন্ত আমাদের জন্য লজ্জার। তো বস্তুত আমরা যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে,
এই জুলাই গণ অভ্যুত্থান বা বিপ্লব আমরা যেটাই বলি না কেন, সেটা যেহেতু এই দেশের সাধারণ মানুষ তাদের এটা আন্দোলনের ফসল, সুতরাং যেই জনতা জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছে, সরকার যদি এটা নিয়ে কোনো ধরনের ছলচাতুরিও করে, আমরা বিশ্বাস রাখি যে জুলাইয়ের জনতা জুলাইয়ের সনদ নিয়েই ঘরে ফিরবে। তো সেই ক্ষেত্রে যেই কথাটা বলবার অবকাশ রাখে সেটা হচ্ছে আপনার সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আপনার জুলাইয়ের সনদ নিয়ে ছলচাতুরি করা হয়েছে। আপনারা জানেন যে এই নিয়ে সম্ভবত সরকারের পক্ষ থেকে 2টা ওয়াদা দেওয়া হয়েছে। এর আগেও সরকারের পক্ষ থেকে একবার বলা হয়েছিল যে আগামী 15 দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে জুলাইয়ের সনদ ঘোষণা করা হবে, প্রকাশ করা হবে। এরপরে আবার যখন আন্দোলনে আমরা গেলাম, তখন আমাদেরকে বলা হলো যে সরকারের প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে একটা পরামর্শ করে এরপরে তো জুলাই সনদ ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে 30 কার্যদিবস সময় চাওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এর মধ্যেই জুলাইয়ের সনদ ঘোষণা করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত জুলাইয়ের সনদ নিয়ে ন্যূনতম কথাবার্তাও সরকারের পক্ষ থেকে ঠিক করে বলা হচ্ছে না। তো আপনারা জানেন যে গতকালকে বা এর কিছুদিন আগে, 2-1 দিন আগে, সেটা সিএসি আপনার যেই ছিলেন নুরুল হুদা, তাকে জনতা আটক করার পরে জনতা তার প্রতি যেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, সরকারের পক্ষ থেকে যে সকল সুশীলরা রয়েছেন উপদেষ্টা পদে, তারা এর তীব্র নিন্দা জানিয়েছেন এবং তারা বলেছেন যে এর নির্বাচন এই দেশের মানুষের আকাঙ্ক্ষাকে একদম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাস্তবায়িত হয়েছে। সেই নির্বাচন কমিশনের যিনি প্রধান, তার প্রতি জনতা যদি ক্ষোভ প্রকাশ করে, সেটাকে আপনারা বলছেন মব, অথচ তিনি আজকে তো প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। এই 1 বছর ধরে আপনারা কেন তাকে গ্রেফতার করতে পারলেন না? এটা আমাদের বলবার কিছু নাই। আমাদের দিনকে দিন মনে হচ্ছে যে আপনারা যারা জুলাই নিয়ে আগ্রহ প্রকাশ করছে, আপনারা একধারে বলছেন যে যদি জুলাইয়ের জনতা এই ক্ষেত্রে কাউকে না ধরে বা কোনো কিছু না করে, তাহলে আপনারা বলছেন যে জুলাইকে বিক্রি করে দেওয়া হয়েছে। আবার পক্ষান্তরে যখন জুলাই জনতা গিয়ে তাদেরকে আটক করে, তখন আপনারা মব সন্ত্রাস বলছেন এবং তাদেরকে বিচারের আওতাধীন করছেন। তো এটা জুলাই জনতার জন্য এটা মেনে নেওয়ার মতো না, এবং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই ব্যাপারগুলোতে অত্যন্ত তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন যে কিছুদিন পূর্বে আপনারা আরও দেখেছেন যে একজন পুলিশ যিনি এই জুলাই আন্দোলনে কোন ধরনের আক্রমণ করেছে সেটা আপনারা ভিডিওতে দেখেছেন। এত নৃশংসতা তাদের আক্রমণের মধ্যে ছিল। সেই পুলিশকে যখন জনতা আটক করলো এবং থানায় দিয়ে আসলো, সেই থানা থেকে তাকে আবার ছেড়ে দেওয়া হলো। তো সরকার কি এই জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য যেই ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেই পদক্ষেপগুলো সরকারের পক্ষ থেকে বিচার সুনিশ্চিত বা এই ধরনের বিষয়গুলো নিয়ে ভাবছে কিনা, সেটা আমরা জানতে চাই। পাশাপাশি যেই ব্যাপারটা, সেটা আপনারা সকলেই জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে গঠিত হয়েছে, সেক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা রয়েছে। নির্বাচন বা প্রধানমন্ত্রী কত বছর মেয়াদে থাকবেন, এই বিষয়গুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন। পাশাপাশি আমাদের এইটাও জানা প্রয়োজন যে জাতীয় ঐক্যমত্য কমিশনে জুলাই নিয়ে কতটুকু তারা ঐক্যমত পোষণ করেছেন বা জুলাইয়ের ব্যাপারে তারা কী ভাবছেন, সে ব্যাপারে তো খুব একটা কথা আমরা পাচ্ছি না। যেমন ধরেন আপনি বিএনপি নির্বাচন পরবর্তী 180 দিনের একটা তাদের তালিকা প্রকাশ করেছে যে 180 দিন ধরে তারা কি করবেন নির্বাচন পরবর্তী সময়ে। সেক্ষেত্রে তারা জুলাইয়ের কথা বলেছেন। এখন আপনি যদি জুলাইকে 5 বছর ধরে সেলিব্রেট করেন, কিন্তু জুলাইয়ের যেই স্বীকৃতি, জুলাইয়ের সনদ, সেটা যদি আপনি না দেন, তাহলে এটা আদতে কোনো কাজে আসবে কিনা। তো আমরা ইনকিলাব মঞ্চ গত সংবাদ সম্মেলনে জুলাই সনদের প্রস্তাবনা নিয়ে আমরা 13টা দফা বলেছিলাম যে জুলাই সনদ যাতে এই 13টা দফার এইভাবেই করতে হবে এটা বলিনি। আমরা বলেছি যে এই 13টা দফার আলোকে জুলাই সনদের ভিতরে এটা অন্তর্ভুক্ত করা যেতে পারে। তো আপনাদের জ্ঞাতার্থী সেই 13টা দফার একটু সারসংক্ষেপ বলে নেওয়ার প্রয়োজন বোধ করছি যে আমরা কিভাবে জুলাই সনদটাকে দেখতে চেয়েছিলাম। তো এরপরে আপনাদের সামনে আমাদের ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র রয়েছেন শরীফ ওসমান হাদি, তিনি ভাই যদি কিছু বলবার
থাকে ইনশাল্লাহ বলবেন। তো আমি আসলে সেই প্রস্তাবনা যেই 13টা ছিল সেটা একটু আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি। পাশাপাশি যেই জিনিসটা সেটা হচ্ছে আমরা এই জুলাই সনদের দাবিতে আসলে আমাদের আগামী দিনের যে কর্মসূচি যেটা আর কি হবে সে ব্যাপারে আলোকপাত করব। তার আগে একটু জুলাই সনদের যে ঘোষণাগুলো, জুলাই সনদের ক্ষেত্রে আমরা যে 13টা দফা দিয়েছি সেটা একটু আপনাদেরকে জানিয়ে রাখবার প্রয়োজন বোধ করছি। সেটা হচ্ছে আমরা জুলাই সনদের যেই প্রস্তাবনা সেখানে আমরা 1 নম্বরে বলেছি যে 1947, 1971 এবং 2024-এ যে সকল সংগ্রামী বাঙালি জনগোষ্ঠী যারা হচ্ছে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং নিজের রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে, আমরা প্রস্তাবনায় রেখেছি যে তাদেরকে অবশ্যই জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা করতে হবে। এটা আমরা আমাদের যে প্রস্তাবনা সেখানে 1 নম্বরে রেখেছি। 2 নম্বরে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে আপনারা একটা বিষয় খেয়াল করবেন খুব ভালো করে, সেটা হচ্ছে আপনার জুলাইয়ের আন্দোলনে যারা আহত হয়েছে, আহত বলতে এটা না যে সামান্য আহত হয়েছে এরপরে সে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, যাদের একদম স্থায়ীভাবে অঙ্গহানি ঘটেছে, দেখা গেছে তার 2টো চোখ নষ্ট হয়ে গিয়েছে বা তার একটা হাত কাটা গিয়েছে, তো এরকমের যারা স্থায়ী অঙ্গহানি ঘটেছে তাদের ক্ষেত্রে আমরা বলেছি যে তাদেরকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা কিন্তু একবারের জন্য এটাকে সমর্থন করি না যারা দীর্ঘদিন ধরে এই চক্ষু ইনস্টিটিউট যেটা রয়েছে সেটাকে দখল করে তাদের যে পৈতৃক সম্পত্তি বানানোর যে একটা প্রচেষ্টা করছে সেটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। আমরা বারবার বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনাদের অবশ্যই যারা হচ্ছে স্থায়ীভাবে অঙ্গহানি ঘটেছে তাদেরকে পুনর্বাসন ব্যবস্থার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। এবং আমরা আরেকটা জিনিস বলেছি সেটা হচ্ছে ফ্যাসিবাদী আমলে যে 3টা নির্বাচন সংগঠিত হয়েছে 2014, 2018 এবং 2024, এই 3টি ভোটারবিহীন অবৈধ নির্বাচনে যে সকল নির্বাচন কমিশনের সদস্য এবং আমলাগণ যারা এই নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং এই ফ্যাসিবাদী নির্বাচনকে, এই অবৈধ নির্বাচনকে যারা জনগণের ম্যান্ডেট ছাড়া হতে দিয়েছেন এবং মারাত্মক লেভেলে কারচুপি করেছেন, আমরা তাদেরকে বলেছি যে এদেরকে অতি দ্রুত আপনার বিচারের আওতাধীন করতে হবে। এই বিচারের আওতাধীন না করার কারণেই কিন্তু এই মবের সৃষ্টি হয়েছে। আপনি যদি এই বিচারের মুখোমুখি তাদেরকে করতেন তাহলে কিন্তু তাকে বাসায় গিয়ে জনতার ধরতে হতো না। আপনি যদি তার বিচার সুনিশ্চিত করতেন তাহলে কিন্তু তাকে এখন জেলে থাকারই কথা। নাম্বার 4 আমরা যেটা বলেছি সেটা হচ্ছে ফ্যাসিবাদী আমলে মন্ত্রী, এমপি এবং যে সকল সরকারি আমলা কর্মচারী রয়েছে যারা এই ফ্যাসিবাদী আমলের বিভিন্নভাবে অবৈধ সম্পদের মালিক হয়েছে তাদের সে সকল অবৈধ সম্পদকে বাজেয়াপ্ত করতে হবে এবং এই বাজেয়াপ্ত সম্পদ যারা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের কল্যাণে এই অর্থ ব্যয় করতে হবে। এটা আমাদের প্রস্তাবনায় আমরা রেখেছি। আমরা এরপরে যেটা বলেছি সেটা হচ্ছে 5 নম্বরে, সেটা হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ সহ অন্যান্য সকল দেশের আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করবার লক্ষ্যে যে ধরনের রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা দরকার সে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং রাজনৈতিক যে সকল শক্তিসমূহ রয়েছে তাদেরকে এই ব্যাপারে তাদের যে দৃঢ় অবস্থান রয়েছে সেটা জনগণের সামনে সুস্পষ্টভাবে ব্যক্ত করতে হবে। আমরা 6 নম্বরে বলেছি যে সেটা হচ্ছে রাষ্ট্র কর্তৃক এই যে আপনার পিলখানা, শাপলা এবং জুলাই গণহত্যা সংগঠিত হয়েছে, এই গণহত্যায় রাষ্ট্রের যে সকল কর্মকর্তা এবং রাষ্ট্রের যে সকল কুশীলব জড়িত ছিলেন তাদের পাশাপাশি যে সকল দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে সেটাকেও জনগণের সামনে সুস্পষ্ট করতে হবে এবং তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। এরপরে আমরা বলেছি যে রাষ্ট্র কাঠামোতে এমন মৌলিক সংস্কার আনতে হবে যাতে আর কোনো রাজনৈতিক দলের পক্ষেই কখনোই আর ফ্যাসিবাদকে পুনরায় ফিরিয়ে আনার যেই প্রচেষ্টা সেটা যাতে চাইলেও সে আর পারে না, সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে আমরা বলেছি যে ঐতিহাসিক 36শে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে। অলরেডি সরকারের পক্ষ থেকে এটাকে গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপরে আমরা বলেছি যে এই সনদে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের নিরিখে বৈষম্য বিরোধী ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যেখানে রাষ্ট্রের একজন রিক্সা চালক থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যে সকল নাগরিক রয়েছেন তাদের সকলের জন্য যাতে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় সেই যে রূপরেখা সেটা এই ইসের মধ্যে জুলাই সনদের মধ্যে রাখতে হবে।
এরপরে আমরা বলেছি যে সংবিধান থেকে জনবিরোধী জুলাই এবং অন্যান্য যে সকল ধারা রয়েছে, ধারা উপধারা রয়েছে, সেগুলোকে সংবিধান থেকে বাজেয়াপ্ত করে, সেগুলোকে সংবিধান থেকে বাতিল করে জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে। এরপরে আমরা বলেছি যে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দল, মত এবং লিঙ্গের সকলকেই হচ্ছে সমান শরিকানা দিতে হবে এবং হচ্ছে জুলাই সনদের ভাষাগত দুর্বোধ্যতা পরিহার করতে হবে এবং জুলাই সনদ চূড়ান্ত, হ্যাঁ লিঙ্গ বলতে, হ্যাঁ এইটা একটু স্পেসিফিকভাবে বলবার প্রয়োজন বোধ করছি, সেটা হচ্ছে লিঙ্গ বলতে আমরা শুধুমাত্র নারী, পুরুষ এবং হিজড়াকেই, জনগোষ্ঠীকেই করছি এবং সরকারের পক্ষ থেকে যেই জুলাই ক্যালেন্ডারে যেই টার্মটা ইউজ করা হচ্ছে আমরা সেটার বিরোধিতা করছি। আমাদের কাছে লিঙ্গ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নারী, পুরুষ, বায়োলজিক্যাল, এর বাইরে আমরা কোনো কে কী ভাবে, কে কী না ভাবে এই ধরনের লিঙ্গ আমরা বিবেচনায় রাখছি না। এবং সরকারকে অনুরোধ করব বাংলাদেশের মেজরিটি জনগণ যেই আকাঙ্ক্ষা লালন করে সেটার প্রতি দৃষ্টি দিয়ে এটা যাতে বাস্তবায়িত হয়। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে জুলাই সনদ চূড়ান্ত করবার পূর্বে জনগণের মতামতের জন্য তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এই ছিল আমাদের 13টি দফা। এবং আমরা বলেছি যে এই 13টি দফা আপনাকে হুবহু আমরা যেভাবে বলেছি সেভাবেই জুলাই সনদে রাখতে হবে, এমন কোনো কথা আমরা বলিনি। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে জুলাই সনদ এর নিরিখে যতটুকু রাখা যায় আপনারা রাখবেন, এটা হচ্ছে আমাদের প্রস্তাবনায় ছিল। তো আজ হচ্ছে 25শে জুন, আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে যে 30 কার্যদিবস সেটা আজকে শেষ হয়েছে। তো আমরা চেয়েছিলাম আজকেই হচ্ছে জুলাই সনদের দাবিতে হচ্ছে লাল মার্চ করতে এবং সেই কেন্দ্রিক আমরা একটা ঘোষণাও দিয়েছিলাম, কিন্তু আমরা চেয়েছিলাম যে সরকারকে সর্বোচ্চ সময়টুকু দিতে, যাতে সরকারের পক্ষ থেকে আমাদেরকে এটা বলা না হয় যে আমাদের তো এখনও সময় রয়েছে বিকেল 5টা পর্যন্ত, তো আপনারা কেন এখনই লাল মার্চ ঘোষণা করলেন, আপনারা তো শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। আমরা সেই শেষ পর্যন্ত অপেক্ষা করে এরপরে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমরা আজকে আপনাদেরকে জানাতে চাই যে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে আজকে এই 2বারের মতো যে জনগণকে ধোঁকা দেয়া হলো, জনগণকে যেই 30 কার্যদিবসের কথা ওয়াদা দেওয়ার পরেও সরকার যেটা বাস্তবায়ন করতে ব্যর্থ হলো, আসলে এটা সে কেন ব্যর্থ হলো সেটা আমরা জানতে চাই। পাশাপাশি এই ব্যাখ্যা এবং সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ন্যূনতম যে ব্যাখ্যাটুকু দেওয়ার, যে জুলাই সনদটা আমি কেন দিতে পারলাম না, সেটা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনোরূপ আমাদেরকে জানানো হয় নাই বা হচ্ছে সরকারের যেই মাধ্যমগুলো আছে সেগুলোতেও প্রকাশ করা হয় নাই। তো আমরা বাংলাদেশের জনগণ ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হচ্ছে আগামী 1 জুলাই আমরা বাংলাদেশের সকল জনগণকে নিয়ে আমরা একটা লাল মার্চ ঘোষণা করেছি। আগামী 1 জুলাই, আপনাদের জ্ঞাতার্থে আরেকবার বলি, সেটা হচ্ছে আগামী 1 জুলাই বিকেল 4টায় বাংলাদেশের সকল জনগণকে নিয়ে আমরা শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউতে লাল মার্চ ঘোষণা করেছি। আর লাল মার্চ ঘোষণা করেছি এই জন্য যে আপনাদের যাতে লাল জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল সেটা যাতে আপনাদের একটু মনে রাখেন আপনারা, সেজন্য। তো সেই লাল মার্চ আমরা 1 জুলাইতে মানিক মিয়া এভিনিউতে যাব এবং সেখানে বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে তারা এই লাল মার্চে এসে সমবেত হয়। কারণ হচ্ছে জুলাইয়ের যেই স্বীকৃতি, ওসমান ভাই বারবার বলেছেন, এরপরে আমিও বলি যেটা, সেটা হচ্ছে আমরা জুলাইয়ের স্বীকৃতি, ওই যে আমাদের কি হবে, আমাদের এই স্বীকৃতি না পেলে আমরা আসলে মরে যাব, ফাঁসির কাষ্ঠে ঝুলবো, এই ধরনের ফালতু মন মানসিকতা আমরা লালন করি না। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে জুলাইয়ের যে সকল প্রায় 1500 শহীদের তালিকা আমাদের কাছে রয়েছে আপাতত, এরপরে হচ্ছে জুলাইয়ে প্রায় 22,000-এর মতো আহতদের তালিকা রয়েছে। এই যে আহত এবং হচ্ছে শহীদ, এদের আমাদের প্রতি তাদের একটা দায় রয়েছে, সেই দায়ের জায়গা থেকেই মূলত আমরা চাচ্ছি যে জুলাই সনদটা যাতে, জুলাইয়ের যেই সনদের যে স্বীকৃতি, জুলাইয়ের যে স্বীকৃতির ব্যাপারটা সেটা সরকারের পক্ষ থেকে অতি দ্রুত বাস্তবায়ন করা হয়। মূলত আমরা জুলাই সনদ নিজেদের ফাঁসির জন্য আমরা চাচ্ছি, ব্যাপারটা এমন না। এবং এই জুলাই সনদে এমন রূপরেখা প্রণয়ন করতে হবে যাতে আওয়ামী লীগের বিচার আমরা কিভাবে করব, আওয়ামী লীগের কাকে কোন জায়গায় ঝুলানো হবে, সেই ব্যাপারগুলো এখানে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। যে শেখ হাসিনার বিচার এতদিনের মধ্যে শেষ হবে, আওয়ামী লীগের যে সকল ক্ষমতাশীলরা এই হত্যা এবং গুমকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার এই কতদিনের মধ্যে হবে, এবং হচ্ছে যেমন হচ্ছে সরকারের পক্ষ থেকে নির্বাচনের একটা সুস্পষ্ট রূপরেখা সে ইতিমধ্যে দিয়ে ফেলেছে যে এই ফেব্রুয়ারিতে সে ইলেকশন করে ফেলবে।
এখন পর্যন্ত সরকারের যদি মনে হয় যে নির্বাচনের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং সেক্ষেত্রে নির্বাচনের ডেট দেয়া যায়, তাহলে সরকারের কি আসলে বিচার করবার মতো তার কি এখন পর্যন্ত তার সেই পরিবেশ তৈরি হয় নাই যে যেই পরিবেশে সরকার এই বিচার প্রক্রিয়া বাস্তবায়ন করতে পারে বা একটা রূপরেখা প্রণয়ন করতে পারে? তো আমরা 1 জুলাই লাল মার্চ ঘোষণা করেছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিকেল 4টায়। আপনাদের সকলকে আহ্বান জানাই যে এই জুলাই সনদের দাবিতে আপনারা সকলে ওই দিন লাল মার্চে সমবেত হবেন। আমরা আসলে জানি না যে লাল মার্চে আমরা সমবেত হওয়ার পরে আমরা আসলে বাসায় ফিরে যাব নাকি জুলাই জনতা সনদ নিয়ে বাসায় ফিরবে, সেটা ওই দিন আসলে জুলাই জনতাই ঠিক করবে রাজপথ থেকে যে আসলে আমরা জুলাই সনদ নিয়ে ঘরে ফিরবো নাকি হচ্ছে কোনো একটা মিথ্যা আশ্বাস নিয়ে আমরা ঘরে ফিরে যাব। তো আমরা বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে এবং সরকারকে বলতে চাই যে আপনি আজকে হয়তো দিতে পারেন নাই, কিন্তু আগামীকালকের মধ্যে আমরা আপনার কাছ থেকে ব্যাখ্যা শুনতে চাই যে আপনি আসলে কেন জুলাই সনদ, আপনার যে 30 কার্য দিবস আপনি বলেছিলেন সেটা কেন ঘোষণা করতে পারেন নাই। আর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে জুলাই জনতা 1 মার্চ যেই লাল মার্চ ঘোষণা করেছে সেই লাল মার্চে যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং জুলাই জনতা যদি নিজ হাতে মব তুলে নেয়, যেটাকে আমরা মব বলে বারবার বলবার চেষ্টা করছেন, সেই দায়ভারও রাষ্ট্রের। কারণ হচ্ছে রাষ্ট্রের জনগণ যখন তাকে একদম শান্ত স্থিরভাবে সময় দিয়ে দীর্ঘ 30 কার্য দিবস তাকে সময় দেওয়ার পরেও রাষ্ট্রের জনগণকে রাষ্ট্রের পক্ষ থেকে এতটুকু বলবার প্রয়োজন বোধ করে না যে জুলাই সনদ কেন দেয়া হলো না, সুতরাং সেই রাষ্ট্রের জনগণ যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনোরূপ ব্যবস্থা গ্রহণ করে সেই দায়ভারও রাষ্ট্রের বর্তমান যারা ক্ষমতায় রয়েছেন তাদের। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 1 জুলাই আপনাদের সকলকে লাল মার্চে বিকেল 4টায় সমবেত হওয়ার আহ্বান জানাই এবং আমরা আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি যে বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, বাংলাদেশে 24-এ হওয়া অভূতপূর্ব জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিতে, তাদের পক্ষে রাস্তায় দাঁড়াতে, তাদের পক্ষে বিক্ষোভে সামিল হতে ইনকিলাব মঞ্চ সার্বক্ষণিক আপনাদের সাথে রয়েছে এবং আমরাও প্রত্যাশা রাখি যাতে আপনারা সকলেই সবসময় ইনকিলাব মঞ্চের পাশে থাকবেন এবং ইনকিলাব মঞ্চের যে লাল মার্চ ঘোষণা করা হয়েছে সেখানে আপনারা সকলে সমবেত হবেন এবং জুলাই সনদ বাস্তবায়ন করে ইনশাল্লাহ আমরা সবাই ঘরে ফিরব, সেই আকাঙ্ক্ষা নিয়েই আপনারা লাল মার্চে সমবেত হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন ওসমান ভাই আপনাদের সম্মুখে সংক্ষেপে কিছু কথা বলবেন। আপনি কথা বলা শুরু করুন। আসসালামু আলাইকুম। জাবের অলমোস্ট সব বলে ফেলেছে, যে এখানে শুধু আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়া দুটো কথা। দেখেন যে একটা রাষ্ট্র মানে তার জনগণ, তার সমস্ত দায় কি শুধু রাজনীতিবিদদের কাছে নাকি রাজনৈতিক দলের কাছে? ঐক্যমত্য কমিশন লাগবে, সব কিছু লাগবে, বারবার বসা হচ্ছে রাজনৈতিক দলের সাথে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সব কাজগুলো চলবে। কিন্তু আমি আপনাদেরকে স্পষ্ট মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের জীবনে, আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তার চূড়ান্ত সিদ্ধান্ত কেবল রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া যায় না। বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনতাকেই নীতি দিতে পারতে হবে। সমস্ত রাজনৈতিক দলও যদি জুলাই বিক্রি করে দিয়ে গাদ্দারি করতে চায়, কিন্তু এই সমস্ত রাজনৈতিক দলের যত অ্যাক্টিভ কর্মী তাও কিন্তু সারা বাংলাদেশের জনগণের 10%ও না, কথাটা মনে রাখেন। অথচ এই জুলাই করেছে আপামর জনসাধারণ, কোনো দলের ব্যানারে নয়, না বিএনপির দলের ব্যানারে, না জামাত ইসলামের দলের ব্যানারে, না অন্য কোনো দলের ব্যানারে। হ্যাঁ, সকল রাজনৈতিক শক্তি ছিল। রাজনৈতিক শক্তি মানে শুধু রাজনৈতিক দল না, সকল শক্তি। এখানে আপনাদেরকে স্পষ্ট মনে করিয়ে দেই, বিশেষ করে সরকার এই যে 36 জুলাই পর্যন্ত একটা ক্যালেন্ডার ঘোষণা করলো, এখানে জাবের বলেছে, তবু আমি আরও একবার অ্যাড্রেস করছি। বলা হয়েছে নারী এবং এই আন্দোলনে তৃতীয় লিঙ্গের যাদের অবদান আছে তাদেরকে উদযাপন করা হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় লিঙ্গ বলতে এখন যে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, আজকে একজন পুরুষ সে মেন্টালি নারী মনে করবে, আবার একজন নারী সে মেন্টালি পুরুষ মনে করবে। আসলে নারী পুরুষের এই সংজ্ঞায়ন যে বায়োলজিক্যাল সংজ্ঞা, যে আইদার একজন হয়তো নারী, অথবা সে পুরুষ, অথবা সে হিজড়া জনগোষ্ঠী।
সুতরাং আপনি এখানে অবশ্যই লেখেন যে আমরা বাংলাদেশের তৃতীয় লিঙ্গ বলতেই বুঝি আমাদের হিজড়া জনগোষ্ঠীকে। আজকে সকালে একজন বলবে আমি নিজেকে পুরুষ মনে করি, কালকে নারী মনে করবে, এরকম ভেইগ কোনো টার্ম ব্যবহার করা যাবে না। এই সরকার যদি মনে করে সমকামিতাকে প্রমোট করার জন্য এরকম ভেইগ টার্মগুলো ব্যবহার করে সে কোনো সিম্প্যাথি নিবে, স্পষ্ট বলে দিয়ে এসব ফাজলামোর কোনো সিম্প্যাথি চলবে না। এখানে বায়োলজিক্যাল পরিচয় দিতে হবে যে নারী, পুরুষ এবং হিজড়া জনগোষ্ঠী যারা আমাদের জন্য লড়েছে। নাম্বার 2, এটা অত্যন্ত দুঃখের বিষয়, সেটা হলো আপনারা দেখেছেন যে এই আন্দোলনে যারাই লড়েছে প্রত্যেকের জন্য কোনো না কোনো দিনভাবে সেলিব্রেশনের আয়োজন রাখা হয়েছে, এটা আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু আপনারা জানেন এই আন্দোলনে এখন পর্যন্ত ডকুমেন্টেড 80 জনের বেশি মাদ্রাসা শিক্ষার্থী এবং যারা হাফেজ কোরআন তারা শহীদ হয়েছেন, এবং এখনও অনেক আছে যারা একদম চিরতর অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, যারা মাদ্রাসার শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষক। এখন এই মাদ্রাসার শিক্ষার্থী যারা, তাদের উদযাপনটা মানে জুলাইকে বাঁচানোর জন্য বা জুলাইয়ের জজবায় নেমে যারা জীবন হারালো, রাষ্ট্র তাদের জন্য কোনো একটা দিনকে সেলিব্রেট করতে পারলো না। একটা দিন রাখা হয়েছে, সেটা এমনভাবে 3টে প্রোগ্রামের মধ্যে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মাদ্রাসাগুলোতে জুলাই নিয়ে আলোচনা হবে। তো মাদ্রাসা নিয়ে জুলাই নিয়ে আলোচনা হবে মানে কি? মাদ্রাসা আছে বাংলাদেশে কয় হাজার, তাহলে মাদ্রাসার বাইরে যে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশ্ববিদ্যালয় আছে, স্কুল কলেজ আছে, সেখানে মাদ্রাসার এই স্বীকৃতি লাগবে না? মাদ্রাসায় যদি ইউনিভার্সিটির স্বীকৃতি লাগে, আমার বোনদের যদি স্বীকৃতি লাগে এই নারীরা জুলাই করেছে, তাহলে বিশ্ববিদ্যালয়ে কি লাগবে না যে মাদ্রাসার ভাইয়েরা জীবন দিয়েছে? তাহলে মাদ্রাসার অনুষ্ঠান কেন শুধু মাদ্রাসায় হবে? নাম্বার 2, বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আপনারা জানেন বাংলাদেশের মাদ্রাসার মধ্যে 2টো বড় সেগমেন্ট আছে, একটা আলিয়া মাদ্রাসা আর একটা কওমি মাদ্রাসা। জনগোষ্ঠীর তুলনায় আলিয়া মাদ্রাসা এমপিওভুক্ত রাষ্ট্রীয় প্যাটার্নের মধ্যে চলে। এই মাদ্রাসা বোর্ডের অধীনে তো শুধু সেই সকল মাদ্রাসা আছে, কিন্তু এর বাইরে যে লক্ষ লক্ষ জনগোষ্ঠী, বাংলাদেশে হাজার হাজার কওমি মাদ্রাসার শিক্ষক, ছাত্র যারা এই আন্দোলনে জীবন দিয়েছে, তাহলে তারা তো আর মাদ্রাসা বোর্ডের অধীনে নয়, তাদের মাদ্রাসার প্রোগ্রাম করে দিবে কে? আপনি এই কথাটা অ্যাড্রেস করবার মতো কেউ এখানে নাই। তো এই যে 36শে জুলাই ক্যালেন্ডারের মধ্যে আপনারা করলেন মাদ্রাসা বোর্ডের অধীনে মাদ্রাসায় প্রোগ্রাম হবে, এই কথাটার প্রথম কথা হলো হুজুররাই শুধু নিজেরা বসে নিজেদের কথা বলবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনোদিন মাদ্রাসাকে স্বীকৃতি দিবে না। এই বদমাইশি চিন্তা থেকে বের হতে হবে। আমাদের মাদ্রাসায়ও বলতে পারতে হবে যে আমার বোনেরা, আমার নারীরা জুলাইয়ের জন্য নেমেছে, আর তেমনি বিশ্ববিদ্যালয়গুলোতেও বলতে পারতে হবে যে আমার এই আলেমেরা তারা জুলাইয়ের জন্য জীবন দিয়েছে। সুতরাং 1 নম্বর, আর শুধু মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে করলে হবে না, এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবং ইউজিসির অধীনের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় করে সেলিব্রেশন থাকতে হবে। এইটা হলো আমাদের একটা কথা, আপনাদের ফাঁকে বলে রাখলাম। সর্বশেষ একটা কথা বলে আমরা শেষ করি। একটা বড় লাইভ আমরা করলাম আপনাদের সাথে কথা বলবার জন্য। আপনারা জানেন সরকার যে 30 কার্যদিবস ঘোষণা করেছিল জুলাই সনদের, আজকে শেষ। দেখেন মানে কতটা দায়িত্বজ্ঞানহীন হলে যে 30 কার্যদিবসে ঘোষণা করেছে, যে কোনো কারণেই সে হয়তো আজকে ঘোষণা করতে পারে নাই, তো ন্যূনতম তার রাষ্ট্র তার জনগণকে একটা তো অফিসিয়ালি জানাবে যে আজকে আমরা বলেছি 30 কার্যদিবসের মধ্যে আমাদের জুলাই সনদ দেওয়ার কথা ছিল, আমরা এই কারণে পারি নাই, আমরা এই কয়দিনের মধ্যে এটা দিব। তো এটা একটা অফিসিয়াল স্টেটমেন্ট লাগবে না? এইটা পর্যন্ত রাষ্ট্র দিতে ব্যর্থ হয়েছে। আর আপনি রাজনৈতিক দল যদি আগামী 6 মাস না, আগামী ধরেন বিএনপি করলো 3 বছরের জুলাই উদযাপন, জামাত করলো 3 বছরের, এনসিপি করলো 5 বছরের, এর কোনো দাম 1 পয়সাও নাই যতক্ষণ না পর্যন্ত জুলাইয়ের সনদ ঘোষণার মাধ্যমে তার সাংবিধানিক স্বীকৃতি আসবে, এবং এই সাংবিধানিক স্বীকৃতির পরে সেই উদযাপনই আমাদের জাতীয় জীবনে কাজে লাগবে। আমরা যেটা বুঝে গেছি সেটা হলো এই জুলাই আমাদেরকে কেউ এনে দেয় না, উপরে আল্লাহ, নিচে আমরা। জুলাই আমরা এনেছি, এই জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতিও আমাদেরকেই আনতে হবে। তাই আগামী জুলাই, যে লাল জুলাই, সে লাল জুলাইয়ের 1 তারিখে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে আমরা বিকেল 4টায় মানিক মিয়া এভিনিউ অভিমুখে লাল পতাকা নিয়ে আমরা রওনা শুরু করব। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা অনেকেই মনে করতে পারেন মানিক মিয়া এভিনিউতে আমরা কেন দিলাম, এর কারণ এই জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দেয়া, রাষ্ট্র কাঠামোর মধ্যে তাকে লিগ্যাল ফ্রেমিংয়ের মধ্যে নিয়ে আসা, এটা কিন্তু সংসদেই করতে হবে। যেই দল হোক, বিরোধী দল হোক, যারাই সংসদে ক্ষমতায় আসবে তাদেরকে এই জুলাই সনদকে রেটিফাই করতে হবে, সংবিধানের তফসিলে যুক্ত করতে হবে। সুতরাং এই সিগনিফিক্যান্সকে মনে করিয়ে দেওয়ার জন্য আমরা শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ যাব। আপনাদের
আপনাদেরকে শুধু দুটো কথা মনে করিয়ে দেই, এই লাল মার্চ ছাত্র জনতার, জুলাই জনতার যে লাল মার্চ জুলাইয়ের 1 তারিখে হবে, এই ছাত্র জনতা লাল মার্চ করে কি সবাই সেদিন বাসায় ফিরে যাবে, নাকি কোনো রাজপথ দখল করে বসে যাবে, এই সিদ্ধান্ত ইনকিলাব মঞ্চের নয়। এই সিদ্ধান্ত হবে সেদিন লাল মার্চে আমাদের যত জুলাই যোদ্ধারা আসবে তাদের সিদ্ধান্ত। তারা যদি মনে করে যে এই জুলাই সনদ নেয়ার পরেই তারা বাড়ি ফিরবে, যেমনিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাড়ি ফিরেছে, তাহলে সেটাই হবে। আর যদি সরকার মনে করে তার আগে দিয়ে দিবে, তাহলে আরও ভালো। আপনাদের প্রতি বাংলাদেশের জুলাই জনতা সকলের প্রতি বিনীত অনুরোধ, আগামী জুলাই, আমাদের যে লাস্ট জুলাইয়ের প্রথম দিন, 1 জুলাই বিকেল 4টায় আপনারা শাহবাগ জড়ো হন। সবাই দলে দলে লাল পতাকা নিয়ে আসবেন আর বাংলাদেশের পতাকা নিয়ে আসবেন। আমরা হাজার হাজার লাল পতাকা আর বাংলাদেশের পতাকা নিয়ে আমরা মানিক মিয়া এভিনিউ অভিমুখে যেই মার্চ করব, সেখান থেকে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা দিতে চাই, তোমরা সব দল মিলে যত পার্সেন্ট অথবা যা, তার থেকেও বাংলাদেশের এই অরাজনৈতিক শক্তি মূলত সব থেকে বড় জুলাইয়ের শক্তি। সুতরাং যদি গাদ্দারি করো তাহলে একই অবস্থা হবে যা হাসিনার হয়েছে। আর যদি জুলাইকে ভালোবাসো, জুলাই সনদের জন্য কাজ করো, তাহলে তোমরাই সামনের বাংলাদেশ পরিচালনা করবা। আপনাদের সকলকে আগামী জুলাইয়ের 1 তারিখে বিকেল 4টার মধ্যে শাহবাগে এসে লাল মার্চ কর্মসূচি সফল করে জুলাই সনদ ঘরে নিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে লাল মার্চ সফল করার জন্য সকলকে বিনীত অনুরোধ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। হয়েছে? বইটাকে খুলে ফেলাম।